আসসালামু আলাইকুম। বায়োলজি আমাদের অনেকের কাছেই এরকম একটি সাবজেক্ট যেটা কিনা শুধু না বুঝে মুখস্থ করতে হয়, কিন্তু যদি আমরা কিছু টেকনিক অবলম্বন করি এবং একটু বুঝে পড়ি তাহলে কিন্তু এই বায়োলজি আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং আমরা মুখস্থ না করেও অনেক কিছু খুবই সহজেই মনে রাখতে পারবো এবং পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবো। তো আমরা এখানে হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোষ ও এর গঠন। এটা হচ্ছে যে এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। যদিও আমরা আজকে নির্দিষ্ট কোনো টপিক পড়বো না, কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে কীভাবে পড়লে আমরা সহজেই বায়োলজিতে খুব ভালো একটি রেজাল্ট করতে পারবো। তো আমরা এখানে মেনলি দুইটা টেকনিক অবলম্বন করব। সেটা হচ্ছে যে টার্মিনোলজি এক্সপ্লেনেশন আর আরেকটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। টার্মিনোলজি এক্সপ্লেনেশন বলতে বোঝায় যে কোনো একটি টার্ম অর্থাৎ কোনো একটি ওয়ার্ডকে যদি আমরা সেটা ভাঙি বা ব্যাখ্যা করি, সেটির দ্বারা কী বোঝানো হচ্ছে সেটি বোঝানো হচ্ছে যে টার্মিনোলজি এক্সপ্লেনেশন। অর্থাৎ এই ওয়ার্ডটি থেকে আমরা কিন্তু একটি ভালো ধারণা পেতে পারি যে জিনিসটা দ্বারা আসলে কী বোঝানো হচ্ছে। আর দুই নম্বর হচ্ছে যে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন বলতে বোঝায় যে আমরা যখন কোনো একটি জিনিস পড়ব তখন তার সাথে যদি চিত্রের সাথে মিলিয়ে আমরা পড়ি, অর্থাৎ সেটা আমরা মনের মাঝে একটি চিত্র তৈরি করি, তখন কিন্তু সেটা আমরা সহজেই মনে রাখতে পারবো এবং বুঝতে পারবো। তো আমরা আজকে মেইনলি টার্মিনোলজি এক্সপ্লেনেশন এর কিছু উদাহরণ দেখব। অর্থাৎ আমরা কীভাবে একটি ওয়ার্ডকে ভেঙে খুব সহজেই সেটি দ্বারা কী বোঝানো হচ্ছে সেটা বুঝতে পারবো। তো এখানে কিছু ওয়ার্ড হাইলাইট করা রয়েছে। যেমন আমরা প্রথমত যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এখন যদি আমরা সাইটোপ্লাজম ওয়ার্ডটা লিখি, সো সাইটোপ্লাজম এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে এর মধ্যে দুইটা পার্ট থাকবে। দুইটা পার্টের মধ্যে ফার্স্টলি হচ্ছে সাইটো আর দ্বিতীয়ত রয়েছে প্লাজম। সাইটো ওয়ার্ডটা দ্বারা বোঝানো হচ্ছে সেল। সেল মানে হচ্ছে কোষ। আর এই প্লাজম যে পার্টটা রয়েছে সেটা দ্বারা বোঝানো হচ্ছে যে কয়েকটি জিনিস বোঝাতে পারে। যেমন হচ্ছে প্রথমত তরল কোনো বস্তু, আর এছাড়া আরও কিছু জিনিস হতে পারে, যেমন কোনো একটা শেপ বোঝাতে পারে, অথবা এরকম একটা জিনিস যেটা কিনা মাতৃকা বলি আমরা, অর্থাৎ ম্যাট্রিক্স, যেটা কিনা কোনো একটা জিনিসকে ধারণ করে রাখে। তো সাইটোপ্লাজম বলতে আসলে বোঝায় যে সেল বা কোষের এরকম একটি জিনিস, অর্থাৎ সেল বা কোষের মধ্যে এরকম একটি তরল জিনিস যেটা কিনা সেলের মধ্যে থাকে, অর্থাৎ এই তরল বস্তুটি সেলের মধ্যে থাকে। এটি কিন্তু আমরা শুধুমাত্র এই ওয়ার্ডটি ভেঙেই পাচ্ছি। আর আমরা জানি সাইটোপ্লাজম আসলে কোষের ভিতরে যে জেলির মতো যে অংশটি থাকে সেটি কিন্তু সাইটোপ্লাজম। অর্থাৎ দেখো, আমরা কিন্তু অন্য কোনো কিছু না পড়ে শুধুমাত্র এই ওয়ার্ডটি ভেঙে এটা দ্বারা কী বোঝানো হচ্ছে সেটা সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারি। আবার পরবর্তীতে এখানে আরেকটি ওয়ার্ড রয়েছে, যেমন হচ্ছে রাইবোসোম। রাইবোসোম শব্দটিকে যদি আমরা একইভাবে ভাঙি তাহলে কিন্তু আমরা পাবো যে রাইবোসোম এর মধ্যে দুইটি পার্ট রয়েছে। ফার্স্টলি হচ্ছে রাইবো, এটা হচ্ছে সোম। রাইবো শব্দটি এসেছে হচ্ছে রাইবোস থেকে, রাইবোস। আর ইংলিশে সোম বলতে বোঝানো হচ্ছে বডি। আমরা বাংলায় একে বলতে পারি যে একটা বস্তু। বডিকে আমরা এই ক্ষেত্রে বস্তু অর্থ করতে পারি। রাইবোস দ্বারা মেইনলি বোঝানো হচ্ছে যে রাইবোস সম্পর্কিত কোনো কিছু। রাইবোস বলতে মেইনলি বোঝায় যে 5 কার্বনযুক্ত একটি শর্করা, বা ইংলিশে বলি আমরা সুগার। সো 5 কার্বনযুক্ত শর্করা এখানে কেন বলা হচ্ছে, আমরা কিন্তু আবার এখানে যে আরএনএ পড়ছি, যে দেখো এখানে একটা আরএনএ রয়েছে। আরএনএর মধ্যে যে রাইবো নিউক্লিক অ্যাসিড, এখানে যে রাইবো রয়েছে সেটি রাইবো, আর এখানে রাইবোসোমের রাইবো কিন্তু একই জিনিসকে বোঝানো হয়। অর্থাৎ আমরা জানি রাইবোসোম হচ্ছে এরকম একটা অঙ্গাণু যার মধ্যে দুইটি পার্ট থাকে, এর মধ্যে এমআরএনএ আসে, অর্থাৎ এখানে হচ্ছে এমআরএনএ আসে এবং সেখানে প্রোটিন তৈরি হয়। সেখানে প্রোটিন তৈরি হবে ট্রান্সলেশন প্রক্রিয়ায়, সেটা আমরা পরবর্তীতে পড়ব। তো যেহেতু এখানে রাইবো নিউক্লিক অ্যাসিড নিয়ে কাজ করা হয়, আর তাই এখানে হচ্ছে এর নাম রাখা হচ্ছে রাইবোসোম। অর্থাৎ এটা হচ্ছে এরকম একটি বস্তু যেটা কিনা রাইবো নিউক্লিক অ্যাসিড নিয়ে কাজ করছে। সো আমরা কিন্তু এখানেও আর রাইবোসোম সম্পর্কে জানতে পারছি যে এটি কী দ্বারা তৈরি, অথবা এটি কী কাজ করে। আর রাইবোসোম মেনলি দুইটা অংশ থাকে, একটি হচ্ছে যে প্রোটিন অংশ থাকে, অর্থাৎ রাইবোসোম এই যে অঙ্গনটা রয়েছে সেটি মূলত প্রোটিন এবং হচ্ছে যে রাইবোস শর্করা সেটি দ্বারা তৈরি হয়ে থাকে। সো আমরা কিন্তু সেটাও এখান থেকে একটা ধারণা পেতে পারি। পরবর্তীতে আমরা আরেকটি ওয়ার্ড যদি যাই, যেমন এখানে রয়েছে হচ্ছে গলজি বডি।
গোলজি বডি অ্যাকচুয়ালি এরকম নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু কেমিলো গোলগি নামে একজন সায়েন্টিস্ট ছিল। তো যেহেতু উনি হচ্ছে এই গলগি বডি আবিষ্কার করেছে, তাই ওনার নাম অনুসারে এর নাম করা হয়েছে গলজি বডি। তারপর আমরা এইভাবে আরেকটি ওয়ার্ড পাচ্ছি, এখানে হচ্ছে যে লাইসোসোম রয়েছে। সো লাইসোসোম দ্বারা কী বোঝানো হয়? যদি আমরা লাইসোসোম ওয়ার্ডটাকে লিখি যে লাইসোসোম, এখানে কিন্তু দুইটি পার্ট রয়েছে, একটা হচ্ছে লাইসো আর একটা হচ্ছে সোম। আমরা কিন্তু মাত্র এখানে সোম শব্দটা পেয়েছি, এই যে সোম। সো সোম মানে হচ্ছে বডি, এখানে সেম মিনিং, অর্থাৎ এখানে বডি বা একটি বস্তুকে বোঝানো হচ্ছে। আর লাইসো মানে হচ্ছে ভাঙন বা কোনো একটি জিনিসকে ভাঙা, ব্রেক। সো এটি কী ভাঙবে? যখন ধরো এটি হচ্ছে আমাদের একটি কোষ, এই কোষের মধ্যে যদি কোনো একটি ব্যাকটেরিয়া প্রবেশ করে, অর্থাৎ যদি কোনো একটা ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করে, তখন এর মধ্যে লাইসোসোম বলে একটি অঙ্গ রয়েছে। এই লাইসোসোম থেকে কিছু এনজাইম নিঃসরণ হবে। সেই এনজাইমটি হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে ভেঙে ফেলবে। যেহেতু এর কাজ হচ্ছে ভেঙে ফেলা, তাই এটির নাম রাখা হচ্ছে লাইসোসোম। সো দেখো, আমরা কিন্তু এই লাইসোসোম ওয়ার্ডটা থেকেই এর কাজ কি সে সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারি। আমরা এখন আরেকটি উদাহরণ দেখব, যেমন হচ্ছে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলা হয়েছে। সো যদি আমরা ধরো এখানে লিখি যে একটু ভেঙে ভেঙে লিখছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যে কিন্তু তিনটে পার্ট রয়েছে। সো ফার্স্ট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, আমরা কিন্তু এই প্লাজমিক শব্দটার অর্থ জানি। এই যে এখানে আমরা প্লাজমা শব্দটা পড়েছিলাম না, এই যে প্লাজমা, এই প্লাজমা অথবা প্লাজম অথবা প্লাজমিক, এগুলো মিলিয়ে একটা জিনিসকে বোঝায়। সো এখানে আমরা তরল বস্তু বলতে পারি, বা এরকম একটি জিনিস যেটি কিনা প্লাজমার মধ্যে থাকে। সো আমরা বলতে পারি যে প্লাজমা এর মধ্যে থাকে। কি থাকে? আচ্ছা, সেটা আমরা জানবো। এন্ডো মানে বোঝায় হচ্ছে ভেতরে, এন্ডো মানে হচ্ছে ভেতরে। কিসের ভিতরে? সেলের ভিতরে, ঠিক আছে, সেলের ভিতরে থাকে। আর রেটিকুলাম বলতে বোঝায় হচ্ছে বাংলায় বললে তন্তু। তন্তুকে আমরা সহজ বাংলায় বলছি যে সুতা। সো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা সেলের ভিতরে থাকবে, প্লাজমার মধ্যে থাকবে, যেটা দেখতে কিনা সুতার মতো। অর্থাৎ যদি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্র দেখি, তাহলে দেখা যাবে যে মাইক্রোস্কোপে আন্ডারে দেখলে অনেকটা এরকম মনে হবে যে ধরো একটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে হচ্ছে এরকম, যে অনেকগুলো থাকে, এগুলোতে একটা কানেক্টেড থাকে। সো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো যেহেতু মাইক্রোস্কোপের নিচে অনেকটা সুতার মতো দেখায়, অনেক সুতার মতো দেখাচ্ছে, তাই এর নাম রাখা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ যেহেতু এটা সেলের ভিতরে থাকে, প্লাজমার মধ্যে থাকে এবং তন্তুর মতো দেখতে, তাই এর নাম রাখা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একইভাবে কিন্তু আমরা আরেকটা উদাহরণ দেখব, লাস্ট উদাহরণ, সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া। আর এছাড়া পরবর্তী ওয়ার্ডগুলোর কিন্তু এরকম এক্সপ্লেনেশন আছে, সেগুলো আমরা হয়তো পরবর্তীতে দেখব। আমরা হচ্ছে লাস্ট উদাহরণটা দেখছি, যেমন ধরো মাইটোকন্ড্রিয়ন। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ন লিখি। মাইটোকন্ড্রিয়ন হচ্ছে এক বচন, আর যদি হয় মাইটোকন্ড্রিয়া, তাহলে সেটা হবে হচ্ছে বহু বচন। সো আমরা এখন মেনলি মাইটোকন্ড্রিয়ান অর্থটাই দেখি। এর মধ্যে তিনটে পার্ট রয়েছে, একটা হচ্ছে মাইটো, একটা হচ্ছে কন্ড্রি, আরটা হচ্ছে অন। এখন মাইটো শব্দটি দ্বারা বোঝানো হয় হচ্ছে তন্তু। একটু আগে আমরা রেটিকুলাম পড়লাম না, এটি আর মাইটো কিন্তু অনেকটা সেম অর্থে প্রকাশ করে। কন্ট্রো শব্দটি দ্বারা বোঝানো হয় হচ্ছে দানাদার বা দানার মতো জিনিস। আমরা আসলে দানাদার বলতে বুঝি যেমন একটা বালির মতো বা এরকম ছোট ছোট জিনিস, অর্থাৎ দানাদার জিনিস। আর অন আসলে নির্দিষ্ট কোনো অর্থ নেই, এটি বোঝায় যে কোনো একটা বস্তু, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের লাস্টে বসলে এটা কোনো একটা বস্তুকে বোঝায় এরকম। সো মাইটোকন্ড্রিয়ার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে এরকম একটি বস্তু যেটা কিনা অনেকটা তন্তুর মতো, অনেকটা দানাদারের মতো। ধরো এটা হচ্ছে একটা সেল বা কোষ, এর মধ্যে যখন আমরা মাইক্রোস্কোপের নিচে মাইটোকন্ড্রিয়াটা দেখব, তখন অনেকটা এরকম দেখব, ঠিক আছে। সো কখনও মাইটোকন্ড্রিয়ানের শেপ এরকম হতে পারে, আবার কখনো হতে পারে যে এরকম গোল হতে পারে, অথবা আরও লম্বা হতে পারে। সো যেহেতু কখনো হচ্ছে এটা তন্তুর মতো বা সুতার মতো দেখাবে লম্বা হলে, আবার কখনো হচ্ছে দানাদার বা এরকম ছোট ছোট দেখাবে। সো যখন বিজ্ঞানীরা প্রথমবার
এই মাইটোকন্ড্রিয়াকে মাইক্রোস্কোপের নিচে দেখলো, তখন দেখলো কখনো সেটা তন্তুর মতো দেখতে, আবার কখনো দানাদার। তাই এর নাম রাখলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এরকম একটি বস্তু যেটা কিনা তন্তু অথবা দানাদার এর মতো। সো এভাবে দেখো আমরা কিন্তু এই মাইটোকন্ড্রিয়া আসলে কী জিনিস সের সম্পর্কে কোনো কিছু না জেনো শুধুমাত্র এই ওয়ার্ডটা ভেঙেই সেটি সম্পর্কে একটি ধারণা পেতে পারি। যদি আমরা এভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। আজকে লাস্টে আরেকটা উদাহরণ দেখব, যেমন এখানে হচ্ছে মাইক্রোগ্রাফিয়া একটি বইয়ের নাম লেখা হয়েছে। সো মাইক্রো মানে বোঝানো হয় হচ্ছে ছোট, বাংলায় সহজ বাংলায় বললে আমরা বলবো যে ছোট। আর গ্রাফিয়া শব্দটা হচ্ছে গ্রাফ থেকে। সো গ্রাফ আমরা জানি, গ্রাফ মানে হচ্ছে যে ছবি বা চিত্র বলতে পারি। সো আমরা বলতে পারি যে মাইক্রোগ্রাফি হচ্ছে এরকম একটা বই যেটার মধ্যে ছোট জিনিসের চিত্র রয়েছে, যেমন হচ্ছে কোনো একটি ব্যাকটেরিয়া অথবা হতে পারে সেটি অন্য কোনো অণুজীব। সো এরকম একটি বই যেটার মধ্যে হচ্ছে এই ব্যাকটেরিয়া বা এরকম ছোট ছোট অণুজীবের চিত্র দেওয়া রয়েছে, সেটি কিন্তু মাইক্রোগ্রাফিয়া। সো দেখো, যদি আমরা এমসিকিউর মধ্যে আসে যে এটার ম্যাক্রোগ্রাফিয়া ছিল নাকি মাইক্রোগ্রাফিয়া, যদি আমরা অর্থটা জানি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আমরা জানি যে ম্যাক্রো মানে হচ্ছে বড় আর মাইক্রো মানে হচ্ছে ছোট। তাই আমরা কিন্তু এখান থেকে একটা ভালো ধারণা পেতে পারি যে মাইক্রোগ্রাফিয়া বইটা দ্বারা কী বোঝানো হচ্ছে। সো যদি আমরা এভাবে একটু বুঝে পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য বায়োলজি খুবই সহজ হয়ে যাবে, এবং সেটি মনে রাখা কিংবা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সেটি খুবই সহজ হয়।